নমস্কার, বাংলা স্ফেয়ারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এটা আমার আজ রাতের দ্বিতীয় ভিডিও। আমাদের দিদিমণি সবসময় গোঁসা করে থাকেন, কিন্তু আজকে দেখলাম হুগলির একটা জনসভা থেকে তিনি একেবারে কামানের তোপ দাগলেন আমাদের লাট সাহেবকে লক্ষ্য করে। তিনি বললেন, রাজ্যপাল যদি এবার থেকে তাকে রাজভবনে ডাকেন তিনি যাবেন না। যদি রাস্তায় দেখা করতে বলেন তার রাস্তায় দেখা করবেন, কিন্তু কোনো মতেই রাজভবনে যাবেন না এবং তার পাশে বসবেন না। কেন না, তার পাশে বসাটাও মহাপাপ। একই সঙ্গে তিনি চেতাবনী দিলেন যে তার কাছে আরও সব কি সব পেনড্রাইভ, ভিডিও ইত্যাদি আছে, যেখানে লাট সাহেবের আরও অনেক রকম কুকর্ম আছে, সেগুলো তিনি প্রয়োজনে রিলিজ করে দেবেন। এখন পশ্চিমবঙ্গে ভোটের রাজনীতি এই ভিডিও, ফেক ভিডিও, এডিটেড ভিডিও, এটাকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে দেখে সত্যি আমার অবাক লাগছে। মানুষের ইস্যু, অন্ন বস্ত্র বাসস্থান, হুগলিতে দাঁড়িয়ে কথা বলছেন, সিঙ্গুরের বিকল্প হিসেবে কি করতে পারলেন তার কোনো কৈফিয়ত দেওয়ার তাগিদ তার নেই। হিন্দ মোটরের ওই অত বড় জমি একটা প্রমোটার গ্রুপ নেওয়া ছাড়া সেখানে বিকল্প কোনো শিল্পের ব্যবস্থা করা গেল না কেন, সে নিয়ে কোনো রা নেই। এক, নরেন্দ্র মোদীকে টার্গেট করছেন ধীরে ধীরে। শুরুতে এতটা নাম করে করেননি, এখন তাকে ভ্যাংচাচ্ছেন, আর তার সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের রাজ্যপাল। দেখুন, রাজভবনে মুখ্যমন্ত্রীকে যদি সত্যিই রাজ্যপাল ডাকেন, তবে তিনি সেটা প্রত্যাখ্যান করতে পারবেন কিনা আমি জানি না। তবে উপায়ন্তর না থাকলে তিনি নিশ্চয়ই সঙ্গে করে সাক্ষী নিয়ে যাবেন। ঠিক যেমন এই মেয়েটিও প্রথমে একজনকে সঙ্গে করে নিয়ে গেছিল রাজ্যপালের স্বভাব টভাব সম্পর্কে ওয়াকিবহাল থাকার কারণে, কিন্তু শেষের দিকে এই মেয়েটির বয়ান অনুযায়ী সেই ভদ্রলোককে ভাগলবা করে দেন লাট সাহেব। তারপরে কি সব ইন্টু করেছেন বলে অভিযোগ। আমি অন্য জিনিস ভাবছি। আমি ভাবছি, ঠিক আছে, দিদিমণির যদি রাগ হয়, তার মনে যদি পাপ পুণ্যবোধের এখনো কোনো কিছু অবশিষ্ট থেকে থাকে, তাহলে তিনি রাজ্যপালের বসে বসবেন না। এটা তো তার নিজস্ব সভারেন চয়েস, এটা তো কিছু করার নেই। কিন্তু আমি খালি ভাবছি যে এই ভোটের পরে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, দিল্লিতে দিদিমণির পাশে বসতে কে আগ্রহী হবে? ধরে নিন এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যে একটা ত্রিশঙ্কু লোকসভা দাঁড়িয়ে গেল, এবং তারপরে নানা রকম দিল্লিতে যা হয়ে থাকে আমরা অতীতে দেখেছি। 1996-তে দেখেছি, 97-তে দেখেছি, 98-তে দেখেছি, 99-এ দেখেছি, 2004-এ দেখেছি। সুতরাং তখন একটা সরগরম হয়ে থাকে রাজনীতি, এবং জোট গঠনের, পোস্টপোল জোট গঠনের একটা প্রক্রিয়া শুরু হয়, সেটা হাওয়াও পায়। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হাইপোথেটিক্যাল। আমি বলছি না তেমন কোনো পরিস্থিতির সৃষ্টি হবে বা তেমন কোনো স্পষ্ট ইঙ্গিত এখনো পর্যন্ত আমাদের সামনে 3 দফা ভোটের পরে পরিষ্কার হয়েছে। আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ভাবছি যে, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের একমাত্র শরিক, যিনি দাবি করছেন তিনি ইন্ডিয়া জোটে দিল্লিতে আছেন, কলকাতায় নেই।
এইরকম একটা দাবি অবিশ্বাস্য একমাত্র ভূভারতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভ্রাতুষ্পুত্রের পক্ষেই করা সম্ভব। কিন্তু দুর্ভাগ্যের কথা তার পক্ষে যেটা, সেটা হলো এই যে আমার বন্ধু কিন্তু দিদিমণিরও খুব ভক্ত যোগেন্দ্র যাদব, কিছুদিন আগেই দিদিমণি যখন রেড রোডে অবস্থানে বসেছিলেন, যোগেন্দ্র দিল্লি থেকে দৌড়ে এসেছিল, উড়ে এসেছিল সেখানে বসে সলিডারিটি দেখাবেন বলে। এই ভোট যখন শুরু হচ্ছিল তখন যোগেনের হিসেবে যে ব্যাটল গ্রাউন্ড স্টেট বলতে যেগুলোকে সেফোলজিস্টরা চিহ্নিত করে, অর্থাৎ যেসব জায়গায় একটা লড়াইয়ের সম্ভাবনা আছে বিজেপি বনাম বিরোধীদের, তার তালিকায় পশ্চিমবঙ্গের নামটা খুব জলজল করে জ্বলছিল। ইদানিং দেখছি যোগেন হয় সেই পুরনো ব্যাটল গ্রাউন্ড স্টেটের তালিকায় নতুন দু একটি সংযোজিত করেছেন, যেমন রাজস্থান, যেমন কর্ণাটক, কিন্তু তিনি পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে দিয়েছেন। তার মানে যোগেন্দ্র যাদব, যিনি দিল্লিতে ওই জয়রাম রমেশ বা কেসি বেণুগোপালের মতোই মমতার হয়ে ইন্ডিয়া জোটে কিঞ্চিত উমেদারি করতে পারেন, তিনিও ভোটে দু দফা হওয়ার পরেই দান ছেড়ে দিয়েছেন। তিনিও বুঝে গিয়েছেন যে বিজেপির গতবারে অর্থাৎ 2019 সালে যে 18টা সিট পেয়েছিল, এবার তার চেয়ে কম পাচ্ছে না। আর একবার যদি তা না হয় তাহলে তো আর পশ্চিমবঙ্গকে ব্যাটল গ্রাউন্ড স্টেট বলে চিহ্নিত করাই যাবে না। ঠিক তাই হচ্ছে। এটা আমি জানি না তৃণমূলের নেতা নেত্রীরা দিল্লিতে এই আমাদের যারা মিডিয়া পণ্ডিত কিংবা সেফোলজিস্ট ইত্যাদিদের কথাবার্তা হিসেব নিকেশে মন দেন কিনা, কিন্তু মন দিলে তাদের কাছে কিন্তু খুব করুণ সুরে বাজবে এই কাহিনী যে পশ্চিমবঙ্গকে কেউ আর ব্যাটল গ্রাউন্ড স্টেট মনে করছে না। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এর ভোটে বিজেপির কাছ থেকে বেশ কয়েকটি আসন ছিনিয়ে নিয়ে সগৌরবে দিল্লি যাবেন, এই আশা ইন্ডিয়া জোটের বাকি দলগুলোও ছেড়ে দিয়েছে। সুতরাং ভোট পরবর্তী যে বার্গেইন, সেই বার্গেইনে তৃণমূলকে খুব একটা গুরুত্ব দেওয়ার মতো জায়গায় দলটাই থাকবে না। আর সেটা যদি না থাকে তখন মমতা বন্দ্যোপাধ্যায় ভোল বালতে রাহুল গান্ধী আমার নেতা, খার্গেকে প্রধানমন্ত্রী করে দেওয়া হোক ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা বলবেন, কিন্তু চট করে তার পাশের চেয়ারে বসার জন্য কাউকে কিন্তু খুঁজে পাবেন না। তার কারণ এই ভোটে জো জিতা ওই সিকান্দার, যে জিততে পারে না, বিশেষ করে ঘোলা জল বা ঘোলা পরিস্থিতিতে, তার মূল্য কিন্তু সমানুপাতিক হারে কমে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন পর্যন্ত কংগ্রেসকে কটাক্ষ করে বলেছেন যে কংগ্রেস 50 বেরোতে পারবে কিনা ডাউটফুল। ঠিক একই কথা নরেন্দ্র মোদীও কিন্তু বলছেন প্রত্যেকটা জনসভায়। আমাকে যদি জিজ্ঞেস করেন মমতা বন্দ্যোপাধ্যায়
এই রাজ্যে বিজেপির উত্থানের চাইতেও তার কাছে মেজর ইরিটেন্ট হচ্ছে একটাই অকিঞ্চিতকর, ভাঙতে 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 সাইনবোর্ডের চাইতে কিছুটা অতিরিক্ত হয়ে বেঁচে থাকা রাজ্য কংগ্রেস। এবং পশ্চিমবঙ্গের এই যে 42টি কেন্দ্রে ভোট হচ্ছে, তার মধ্যে 41টিও যদি বিজেপি জিতে যায়, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ততটা দুঃখ পাবেন না যদি একটি আসনে কংগ্রেস আবারও জিততে পারে। সেই আসনটির নাম হলো বহরমপুর। আগামী 13 তারিখ সেখানে ভোট। এই অধীর চৌধুরীকে হারানোর জন্য তাদের কোনো চেষ্টার কোনো কসুর তৃণমূল কংগ্রেসের ছাড়ছে না, এবং গোটা বিষয়টি পরিচালনা করা হচ্ছে একেবারে তৃণমূলের তথাকথিত সর্বভারতীয় সেনাপতির তত্ত্বাবধানে। প্রথমে ছকটা হয়েছিল যে পুলিশ দিয়ে 2019-এর মতো যতটা পারা যায় কিছু কিছু বুথ একেবারে নিজেদের কবজায় নিয়ে আসা। এবার এই যে 12টি কেন্দ্রের ভোট হয়ে গেল, তার মধ্যে মুর্শিদাবাদ জেলারও 2টি ভোট হয়ে গেছে। এবার কিন্তু সেগুড়ে বালি, কিন্তু তাতে তৃণমূল দমার পাত্র নয়। তারা ওই বহরমপুর কেন্দ্রে যতগুলো থানা আছে, সব কয়টি থানার ওসি আইসি এমন বেছে বেছে পাঠিয়েছেন যারা তাদের রাজনৈতিক আনুগত্যটাকেই প্রশাসনিক দায়িত্বের উপরে অগ্রাধিকার দেবেন, কেননা তারা নানাভাবে এই প্রশাসনের কাছে অনুগৃহীত। একজন ডিআইজিকে নিয়ে গিয়েছিলেন, যে ডিআইজি 2019 সালে বহরমপুরের এমপি ছিলেন, এই বহরমপুরের এসপি ছিলেন, এবং তারই তত্ত্বাবধানে এবং নেতৃত্বে প্রায় 250টি বুথে কংগ্রেস ট্যাঁফু করতে পারেনি। তা সত্ত্বেও অধীর চৌধুরী জিতেছিলেন বহরমপুর শহর, দুহাত ভরে তাকে আশীর্বাদ করেছিল বলে। এবার সেই জায়গাটায় একটা বড় সমস্যা দেখা দিয়েছে বলে খবর পাচ্ছি। অনেকেই বলছেন বহরমপুর শহরের হিন্দু ভোট এবার বিজেপির ঝুলিতেই বেশিরভাগটা যাবে। আমি এই তত্ত্বটাকে উড়িয়ে দিতে পারছি না এই কারণে, যেটা পশ্চিমবঙ্গের ভোটের যে প্রবণতা, তা সেই প্রবণতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কেননা এ পর্যন্ত যতগুলো জায়গায় ভোট হয়েছে, যেমন ধরুন কোচবিহার শহর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট, মালদা শহর, প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে যেখানে হিন্দুদের আধিক্য, সেখানে বিজেপি একচেটিয়া ভোট নিজেদের বাক্সে আনতে সক্ষম হয়েছে। এবারও যদি সেটা হয়, এবার যদি সত্যিই সেটা হয়, তাহলে দ্যাট উইল বি এ বিগ ইম্পন্ডারেবল অফ বহরমপুর ইলেকশন। কিন্তু এবার ওই দ্বিতীয়টি আবার সম্ভব হবে না, যেটা 2019 সালে পুলিশের মাধ্যমে তৃণমূল
অনায়াসে সংগঠিত করতে পেরেছিল। দেখুন, অধীরকে হারানোর জন্য তৃণমূল কংগ্রেস রাজ্য থেকে বা প্রতিবেশী রাজ্যগুলো থেকেও একজন প্রার্থীকেও খুঁজে পায়নি। কীর্তি আজাদ ভাগলপুরের ছেলে, শত্রুঘ্ন সিনহা পাটনার লোক, তবু আমাদের প্রতিবেশী। কিন্তু ইউসুফ পাঠানকে সেই গুজরাট থেকে উড়িয়ে আনা এবং তারপরে এই গত দুদিন আগেই ইরফান পাঠান এসে দাদার হয়ে প্রচার করা, এর থেকে যেটা একটাই বার্তা পরিষ্কার হয়ে ওঠে, সেটা হলো যে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে বা মনে করে যে অধীর চৌধুরীকে বহরমপুরে হারানো ওই জেলার কোনো তৃণমূল নেতার কম্য নয়। অতএব এমন একজন হেভিওয়েটকে আনতে হবে যার গায়ে রাজনীতির গন্ধ নেই, যিনি নির্বিবাদী এবং যাকে ধর্মপ্রাণ মুসলিম বলে গ্রামের গরিব গুরব মুসলমানদের কাছে উপস্থাপিত করা হয়। এই যে ইউসুফ পাঠান বহরমপুরে এসে ঘাঁটি গেড়েছেন একটা হোটেলে, এবং সাঙ্গ পাঙ্গ সব সেই হোটেলেই আছেন, তিনি কিন্তু প্রচারে 3টে না 4টে কথা বলেন বলে আমি শুনেছি, এবং তারপরে বলেন জয় বাংলা। ভাবুন, গুজরাটির মুখে জয় বাংলা ধ্বনিত হচ্ছে বাংলার মাঠে, বাঙালিকে সেটা দেখতে হচ্ছে, শুনতে হচ্ছে, হজমও করতে হচ্ছে। কিন্তু তার চেয়েও বড় কথা, এই যে ইউসুফ পাঠান, একে বলা হয়েছে যে একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে আপনি আপনাকে প্রতিষ্ঠিত করুন। ফলে মুসলিম মহল্লায় গিয়ে ইউসুফ পাঠানকে দেখিয়ে তৃণমূলের নেতারা বলছেন ইউসুফ কিন্তু খুব ধর্মপ্রাণ ছেলে, ও রোজা রাখে। বহরমপুর কেন্দ্রে যতগুলো মসজিদ আছে, প্রত্যেকটি মসজিদের ইমামকে সাধ্যমতো দক্ষিণা দিয়ে তৃণমূল তাদের দলে টানার চেষ্টা করেছে। এবং এই ব্যাপারে তৃণমূলের সঙ্গে কংগ্রেস ছেড়ে দিন, অনেক জায়গায় বিজেপিও উঠতে পারছে না। সেটা হচ্ছে তাদের টাকার জোরে একটি আঞ্চলিক দল এভাবে লোকসভা ভোটে টাকা খরচ করতে পারে, সেটা যারা দেখেননি তারা বিশ্বাস করতেই পারবেন না। সুতরাং এখানে কংগ্রেস বা সিপিএম এর সঙ্গে জোট হোক না হোক, কংগ্রেসের চিফই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এনিমি নাম্বার 1 অ্যান্ড দেয়ারফর টার্গেট নাম্বার 1। ধরে নিচ্ছি অধীর চৌধুরী ভোটে হেরে গেলেন, বিজেপি জিতে গেল, দিল্লিতে গিয়ে কংগ্রেস নেতাদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াতে পারবেন? তার চেয়েও বড় কথা, এই যে আপনারা জনমত সমীক্ষায় দেখেছেন, এবং 3 দফা ভোটের পরে আমিও বলছি যে টিএমসির কপালে এবার দুঃখ লেখা আছে। তার একটা বড় কারণ, যদি হয় বেশ কয়েকটি কেন্দ্রে
সিপিএম কংগ্রেসের একেবারে হরিহর আত্মা জোট এবং মরণপণ লড়াই। অন্য কারণটি হল টোটাল কনসলিডেশন of near total consolidation of urban Hindus in major towns. একটা কথা আপনাদের বলে এই ভিডিও শেষ করছি, সেটা হলো এই যে প্রত্যেকটা ভোটের পরে তো সামগ্রিক ছবিটা যখন বেরোয় তখন তো আমরা দেখি কোন দল কত শতাংশ ভোট পেয়েছে। আজকের তারিখ পর্যন্ত বিজেপির সঙ্গে টিএমসির প্রাপ্ত ভোটের শতাংশের হিসেবে 4 থেকে 6, 7, 8 শতাংশ কম। কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি, সেটা হলো এই যে শতাংশের বৌভারম্ভ, এর মধ্যে একটা অংশ কিন্তু জল, হয় ফলস ভোট নয় ছাপ্পা ভোট। সুতরাং যদি গতবার টিএমসি 44% পেয়ে থাকে, তাহলে আপনারা চোখ বুজে সেই মোট প্রাপ্ত ভোটের পরিমাণ অন্তত 7-8 শতাংশ কমিয়ে দিতে পারেন। এবারের ভোট সেই অসম্ভবকে পশ্চিমবঙ্গে এ পর্যন্ত সম্ভব করেছে। এই ধারা যদি বাকি 30টি কেন্দ্রেও বহাল থাকে, তাহলে কিন্তু টক্করটা শুধু সমানে সমানে হবে তাই নয়, অনেক ক্ষেত্রে যে ইন্ডিয়া জোটের বঙ্গজ শরিকদের সারাক্ষণ বাব্যাপান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সেনাপতি মঞ্চ আলো করে ঘুরে বেড়াচ্ছেন, তারা কিন্তু এমন একটা পরিস্থিতির সৃষ্টি করে দিতে পারেন যে ভোটের পরে দিল্লি যাওয়াটাই হয়তো দিদিমণির পক্ষে যথেষ্ট অস্বস্তির ব্যাপার হয়ে উঠতে পারে। তার পাশে বসার লোক খুঁজে পাওয়া তো দূরস্থান। ভালো থাকবেন, নমস্কার।